আজকে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট টপিকসের বেসিক্স অফ পোর্টফোলিও প্ল্যানিং এন্ড কনস্ট্রাকশন এই রিডিংটা কভার করব। এটা আমাদের ভলিউম 6 বা বুক 6 বা আমাদের আসলে 6টা বুক ভলিউমের লাস্ট যে বুকটা সেইটার প্রথম চ্যাপ্টার, লার্নিং মডিউল 1। বেশ কিছু এলওএস আছে বাট মেইনলি থিওরিটিক্যাল। ফার্স্ট হচ্ছে ডেসক্রাইব দ্য রিজন ফর এ রিটেন ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট। একটা ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট কেন আসলে আমরা লিখিত করব? ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্টটা কি? এটা একটা স্টেটমেন্ট যেটা লেখা হয়, সেটা হচ্ছে কিভাবে করা হয়। ধরেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, তার জন্য আপনি একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করবেন বা একটা পোর্টফোলিও কনস্ট্রাকশন করবেন বা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন প্ল্যান করে দিবেন। তো করতে হইলে আপনার নর্মালি কি করতে হবে? আমাকে ক্লায়েন্টটাকে বুঝতে হবে, তার আসলে রিকোয়ারমেন্ট বা তার জন্য কোনটা সুইটেবল সেটা ফাইন্ড আউট করে ওই অনুযায়ী আমাকে ডিজাইন করতে হবে। এখন সুইটেবল ক্লায়েন্টের সাথে আপনি কথা বললেন, কথা বলে আপনি যদি সেটা রিটেন না হয়, আপনার যেটা ডিসকাস করলেন পরবর্তীতে এমনও হইতে পারে যে ক্লায়েন্ট বলতে পারে যে না এইরকম তো কথা ছিল না বা এইরকম তো আমার সাথে আলোচনা হয় নাই, যখন কোনো প্রবলেম হয়ে যায়। তো সেই জন্য কি হয়, লিখিত হলে সবসময় একটা এভিডেন্স থেকে যায়। তো আপনি এই আর একটা হচ্ছে আপনারও হচ্ছে গিয়ে আহ কি আসলে আলোচনা হয়েছিল বা কি ডিসিশন হয়েছিল ওটা ভুলে যাওয়ারও সম্ভাবনা থাকে না আপনার সাইড থেকেও। যে কারণে একটা কি হয় যে ক্লায়েন্ট আসলো, তার সাথে কথাবার্তা বলে তার সিচুয়েশনটা আন্ডারস্ট্যান্ড করে একটা ইনভেস্টমেন্টের পলিসিটা কি হবে বড় সেই পলিসিটা লিখে ফেলতে হয় আর কি। এটাকেই বলা হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট। সো রিজন ফর আইপিএস, কেন আইপিএসটা বানানো হয়? এক নম্বর হচ্ছে আইডেন্টিফাই ক্লায়েন্ট অবজেক্টিভ এন্ড কনস্ট্রেইন্ট। একটা ক্লায়েন্টের কিছু অবজেক্টিভ থাকে ইনভেস্টমেন্টের পিছনে, আর কিছু কি থাকে, কনস্ট্রেইন্ট থাকে, সেগুলোকে আইডেন্টিফাই করা। ক্লিয়ার স্টেটমেন্ট অফ ক্লায়েন্ট রিস্ক টলারেন্স, ক্লায়েন্টের রিস্ক টলারেন্সটা কেমন সেটা ক্লিয়ার করা। ইম্পোজ ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন অন বোথ ক্লায়েন্ট এন্ড ম্যানেজার, ক্লায়েন্ট এবং ম্যানেজারের দুইজনের জন্যই একটা ইনভেস্টমেন্ট ডিসিপ্লিন ইম্পোজ করা। দেখেন আপনি যখন একটা স্টেটমেন্ট লিখে ফেলবেন, লিখে ফেললে কিন্তু আপনার ওইটা ফলো করাটা আপনার জন্য একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা। হঠাৎ করে আপনার একটা কিছু মনে হলো যে অমুক ইনভেস্টমেন্টটা খুব ভালো হবে, আপনি হুট করে করে ফেললেন, এই ধরনের কাজগুলা তখন হওয়ার সুযোগ অনেক কমে যায়। কারণ ওই ধরনের কাজে কি হয়, রিস্ক বেশি থাকে। আইডেন্টিফাইজ রিস্ক, রিস্ক গুলা আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই দ্য বেঞ্চমার্ক পোর্টফোলিও কনসিস্টেন্ট উইথ ক্লায়েন্ট প্রেফারেন্স, ক্লায়েন্টের প্রেফারেন্সের উপরে বেস করে একটা বেঞ্চমার্ক পোর্টফোলিও সিলেক্ট করা, যেটাকে দিয়ে আসলে আমার এই যে পোর্টফোলিও ম্যানেজারের পারফরমেন্সকে ইভালুয়েট করা যায় বেঞ্চমার্কিং এর মাধ্যমে। এখন এই যে আইপিএস এর কথা বললাম, ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট, এটার মধ্যে আসলে মেইন কম্পোনেন্ট গুলা, মেজর কম্পোনেন্টস অফ এন আইপিএস, সেগুলো কি কি? এক নম্বর হচ্ছে একটা ইন্ট্রোডাকশন থাকতে পারে, সেখানে কি থাকবে, দিস সেকশন ডিসক্রাইব দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টকে ডিসক্রাইব করা। হ্যাঁ, তারপরে কি থাকবে, একটা পারপাস, কেন আসলে এই ইনভেস্টমেন্টটা করতে চাচ্ছে সেই পারপাসটাকে আইডেন্টিফাই করা। দেন স্টেটমেন্ট অফ ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিস, আপনার এই যে ইনভেস্টমেন্টটা, এই ক্ষেত্রে আপনার পোর্টফোলিও ম্যানেজারের কি ডিউটিজ রেসপন্সিবিলিটিস আছে, আর হচ্ছে ইনভেস্টরের কি রেসপন্সিবিলিটি আছে, সেটা এখানে ক্লারিফাই করা। Procedures, explain the steps to take to keep the IPS current and the procedure to follow to respond to various contingencies. মানে প্রসিডিওরটা কি মেনটেন হবে? ধরেন এখন আপনি আইপিএস করে ফেলে দিলে রাখলেন, এই সিচুয়েশনটা তো ক্লায়েন্টের সিচুয়েশন তো সবসময় একরকম থাকবে না, তাই না? তো ক্লায়েন্টের সিচুয়েশন চেঞ্জের সাথে সাথে আপনার আইপিএস আপডেট করার প্রয়োজন হতে পারে। তো সেই আপডেটটা আপনি কখন কিভাবে করবেন? ইউজুয়ালি একটা পিরিয়ডিক একটা সিস্টেম থাকতে পারে যে এতদিন পর পর এটা একবার রিভিউ করা হবে, যদি নাথিং ওইরকম কোনো কিছু যদি না ঘটে তাহলে কিছুদিন পর পর একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পর পর এটাকে আপডেট করা হবে। এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কি, যদি কোনো ধরনের চেঞ্জ হয় ক্লায়েন্ট সার্কামস্টেন্সেস এর, সেই ক্ষেত্রেও এটা আপডেট হতে পারে। ধরেন আমার 3 মাস পর পর আইপিএস আপডেট করার কথা এখানে বলা থাকলো, কিন্তু 1 মাস পরেই ক্লায়েন্টের একটা এমন কিছু সিচুয়েশন হলো, সে অসুস্থ হয়ে গেল অনেক বেশি, বা তার একটা
ক্রিটিক্যাল একটা ইলনেস ফাইন্ড আউট হলো, তখন হয়তো তার রিস্ক টলারেন্সটা কমে যেতে পারে। তো সেই জিনিসটা আপডেট করতে হবে আমাকে 1 মাস পরেই, আমার 3 মাসের জন্য তখন বসে থাকবো না। তো এটা এখানে ক্লিয়ার করা হয়। দেন হচ্ছে ইনভেস্টমেন্টের অবজেক্টিভ, এক্সপ্লেইন দ্য ক্লায়েন্টস অবজেক্টিভ ইন ইনভেস্টিং। এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তার অবজেক্টিভটা কি? ইনভেস্টমেন্ট কনস্ট্রেইনটস, অবজেক্টিভের সাথে সাথে ধরেন অবজেক্টিভ একটা হইতে পারে তার রিটায়ারমেন্ট ফান্ডিং, ঠিক আছে, রিটায়ারমেন্টের সময় তার টাকা দরকার, সেটার জন্য সেই টাকাটা এখানে আর্ন করা একটা অবজেক্টিভ হইতে পারে। একটা হইতে পারে যে সে কোনো একটা গিফট করতে চায়, বা হচ্ছে সে একটা গাড়ি কিনবে, একটা বাড়ি কিনবে, একটা ফ্ল্যাট কিনবে, অনেক কিছুই এক্ষেত্রে হতে পারে, তাই তো। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট কনস্ট্রেইন্ট, আপনার কি কি কনস্ট্রেইন্ট আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? অনেক ধরনের কনস্ট্রেইন্ট থাকতে পারে, যে তার হয়তো বা কিছুদিনের মধ্যে একটা পেমেন্ট করতে হবে, তারপরে হইতে পারে যে সে কোনো একটা স্পেসিফিক সেগমেন্টে সে ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড না, সে টোবাকো সে অ্যাভয়েড করতে চায়, তারপরে হচ্ছে অ্যালকোহল, এই ধরনের অনেক কিছু, অনেক ধরনের কনস্ট্রেন্ট, মানে কনস্ট্রেন্ট ক্যান বি মেনি, মেনি টাইপস অফ কনস্ট্রেন্ট হইতে পারে। তারপরে হচ্ছে ডিউরেশনের একটা কনস্ট্রেন্ট থাকতে পারে, এই ধরনের অনেকগুলা বিষয় এখানে থাকতে পারে। যদি কোনো কনস্ট্রেন্ট থাকে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট গাইডলাইন, ইনফরমেশন অ্যাবাউট হাউ পলিসি শুড বি এক্সিকিউটেড, পলিসিটা কিভাবে এক্সিকিউট হবে সেই গাইডলাইনটাও এখানে উল্লেখ করতে হবে। ইভালুয়েশন এন্ড রিভিউ, পিরিয়ডিক্যালি আপনার এই ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট এবং পোর্টফোলিও যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা, যে ইভালুয়েশন রিভিউ প্রসিডিওরটা কি সেটা। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সে কি থাকতে পারে? যে অ্যাসেট, স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন। স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশনে আমরা কি করি, ধরেন হচ্ছে ইকুইটিতে কত, ডেব্টে কত, অল্টারনেটিভে কত, এইরকম কিছু অ্যালোকেশন আমরা করি। ধরেন আমরা ঠিক করলাম 60% হচ্ছে ইকুইটি, 30% হচ্ছে ধরেন ডেব্ট, তারপরে ধরেন আর 5% হচ্ছে অল্টারনেটিভ, 5% হচ্ছে রিয়েল এস্টেট। এরকম এরকম ভাবে আমাদের কি হতে পারে, অ্যাসেট অ্যালোকেশন ডিসিশনটা, স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন ডিসিশনটা এখানে হলো। দেন কি হচ্ছে যে পিরিয়ডিক্যালি রিব্যালেন্স করা, ওই স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন অনুযায়ী পরবর্তীতে আমরা হয়তো আমাদের পোর্টফোলিওটা কনস্ট্রাক্ট করলাম, এখানে করে রাখলেই হয় না, যেটা হয় যে এই যে পার্সেন্টেজ বা একটা অ্যালোকেশন আমরা ডিটারমাইন করলাম, গোয়িং ফরওয়ার্ড কি হয়, হয়তো বা কোনো স্টকের প্রাইস বেড়ে যাচ্ছে বা ডেব্টের প্রাইস কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, অল্টারনেটিভে রিটার্ন বেশি কম হয়ে যাচ্ছে, এইটার উপরে বেস করে কি হচ্ছে আপনার ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, অর্থাৎ 60-র জায়গায় হয়তো বা 1 বছর পরে এটা হয়ে গেল 64%, ডেব্ট নেমে গেল হয়তো 25%, এরকম চেঞ্জ হয়ে গেছে, তখন কি করতে হয়, রিব্যালেন্স করতে হয়। সো আমরা কতদিন পর পর রিব্যালেন্স করব বা কোন সার্কামস্টেন্সেস এর উপরে বেস করে রিব্যালেন্সিংটা করব, সেটাও আমাদের এখানে উল্লেখ থাকে। Strategic asset allocation (SAA) may include a statement of policy concerning hedging risk such as currency risk, interest rate risk. আপনার এখানে স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশনে অলসো যে আপনার রিস্কটা কিভাবে হেজ করা হবে সেটাও এখানে উল্লেখ থাকতে পারে। Describe risk and return objective and how they may be developed for a client. রিস্ক এবং রিটার্ন অবজেক্টিভটা কিভাবে ডেভেলপ করা হবে ক্লায়েন্টের জন্য। Investment objectives should include both risk and return objective because of the trade-off between risk and expected return. Risk objectiveটা কি? Risk objectives are specifications for portfolio risk that reflect the risk tolerance of the client. Quantitative risk objective can be absolute or relative or combination of the two. So রিস্ক অবজেক্টিভটা কি হতে পারে, যে স্পেসিফিকেশন অফ দা পোর্টফোলিও রিস্ক, পোর্টফোলিও রিস্কটা কতটুকু হবে সেটার স্পেসিফাই করা, এবং এখানে কি হয় যে রিস্ক ক্লায়েন্টের আসলে রিস্কটা নেয়ার ক্যাপাসিটি কতটুকু ওইটা সেখানে রিফ্লেক্টেড হয়। সো এটা যেটা হইতে পারে যে কোয়ান্টিটেটিভ হইতে পারে বা রিলেটিভও হইতে পারে। এই রিস্ক অবজেক্টিভটা যে নট নেসেসারিলি যে অলওয়েজ কোয়ালিটেটিভ বা হচ্ছে অলওয়েজ হচ্ছে গিয়ে আপনার কোয়ান্টিটেটিভ হবে তা না, এটা একটা রিলেটিভও হইতে পারে একটা বিষয়, আবার হচ্ছে কোয়ান্টিফাইও করা যেতে পারে। A client's overall risk tolerance is a function of client's ability to bear risk and risk attitude.
which might be considered client's willingness। তাহলে রিস্ক টলারেন্সের মধ্যে দুটা জিনিস, একটা হচ্ছে এবিলিটি টু অ্যাকসেপ্ট রিস্ক, এবিলিটি টু বিয়ার রিস্ক, আর একটা হচ্ছে উইলিংনেস টু টেক রিস্ক। এই দুইটা মিলায়ে হচ্ছে টলারেন্স, রিস্ক টলারেন্স। রিটার্ন অবজেক্টিভ, similar to risk objective, return objectives may be stated on an absolute or relative basis। রিটার্ন অবজেক্টিভটাও আমাদের কি হতে পারে, যে রিলেটিভ বেসিসে বা অ্যাবসলিউট বেসিসে। আমরা বলতে পারি যে সে রিটার্ন অবজেক্টিভ হচ্ছে 12% পার ইয়ার, এটা কি অ্যাবসলিউট, এটা অ্যাবসলিউট হয়ে গেল। আবার রিলেটিভ কি হইতে পারে, যে আর্নিং অ্যাবাভ সে 2% অ্যাবাভ মার্কেট রিটার্ন, বা হচ্ছে 2% অ্যাবাভ ইনফ্লেশন। এগুলো কি রিলেটিভ, মানে হচ্ছে ইনফ্লেশন যতটুকু হবে তার থেকে 2% বেশি, এইরকম হতে পারে। The return objective could be required return, that is the amount the investor needs to earn to meet a particular future goal, such as certain level of retirement income। সো আপনার একটা গোল আছে, ধরেন আপনি একটা রিটায়ারমেন্টের জন্য আপনি একটা ফান্ড করছেন, সো দ্যাট ওইটা মিট করার জন্য, সেটা হচ্ছে কি আপনার ফিউচার গোল হইতে পারে, বা অবজেক্টিভ, রিটার্ন অবজেক্টিভের মধ্যে সেটা উল্লেখ থাকতে পারে। নেক্সট হলো এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন উইলিংনেস অ্যান্ড এবিলিটি, ক্যাপাসিটি টু টেক রিস্ক ইন অ্যানালাইজিং অ্যান ইনভেস্টরস ফাইন্যান্সিয়াল রিস্ক টলারেন্স। সো আমরা লাস্ট স্লাইডে আমরা কি বলছি, যে রিস্ক টলারেন্সের দুইটা পার্ট, একটা কি উইলিংনেস টু টেক রিস্ক, আর একটা হচ্ছে এবিলিটি টু টেক রিস্ক। একজনের হয়তো এবিলিটি নাই কিন্তু খুব উইলিংনেস আছে, যে প্রচুর রিস্ক নিতে চায়। আবার আরেকজন হয়তো অনেক এবিলিটি আছে কিন্তু সে রিস্ক নিতে ইন্টারেস্টেড না। আবার দেখা গেল একজনের এবিলিটিও আছে আবার উইলিংনেসও আছে। সো এটার উপরে বেস করে আমরা এদেরকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করতে পারি। Ability to bear risk is measured mainly in terms of objective factors such as time horizon, expected income, the level of wealth relative to liabilities। সো একটা ইনভেস্টমেন্ট, সে তার টাকাটা লাগবে হচ্ছে আরো 25 বছর পরে, বা সে অবজেক্টিভটা অ্যাচিভ করতে চায়, সেটা অ্যাচিভ করার জন্য হাতে 25 ইয়ার্স টাইম আছে। তাহলে এটা কি একটা লম্বা সময়, তার মানে সেই ক্ষেত্রে আমরা একটু রিস্কটা বেশি নিতে পারি। কারণ যদি এখন কিছুটা ডাউন হয়েও যায়, কোনো কারণে যদি কিছু লসও হয়, ইট ইজ পসিবল যে এটা আবার হয়তো বাই দ্য টাইম এটা হয়তো আবার রিকভার করে ফেলবে। আরেকটা কি এক্সপেক্টেড ইনকাম, ইনকাম এক্সপেকটেশনটা কেমন সেটার উপরে বেস করেও বোঝা যায় যে রিস্কটা তার কিরকম। সে ফর এক্সাম্পল তার আরেকটা হচ্ছে কি অবজেক্টিভটা, এখানে আসলে কি এক্সপেক্টেড ইনকামের যে অবজেক্টিভটা, সে ফর এক্সাম্পল একজনের হয়তো বা তার মিনিমাম লেভেল অফ লাইফস্টাইল মেনটেন করার জন্য ইনকামটা দরকার, আরেকজনের হয়তো বা ওয়ার্ল্ড ট্যুরের জন্য দরকার। সো যার ওয়ার্ল্ড ট্যুরের জন্য দরকার, হি ক্যান টেক মোর রিস্ক, তার আসলে রিস্ক বিয়ারিং ক্যাপাসিটিটা বেশি। কারণ কোনো কারণে যদি এটা অ্যাচিভ নাও হয়, তাহলে এটা আসলে তার জন্য লাইফ থ্রেটেনিং হবে না। বাট যার হচ্ছে মিনিমাম লেভেল অফ লাইফ মেনটেন করার জন্য দরকার, তার জন্য কিন্তু রিস্ক বেশি নেওয়া যাবে না। কারণ তার কোনোভাবেই হচ্ছে গিয়ে আমরা চাই না যে তার লসটা হোক, ইনকাম কম হোক, রিটার্ন কম হোক, কিন্তু লসটা যাতে না হয়। আবার হচ্ছে লেভেল অফ ওয়েলথ, যার যত বেশি ওয়েলথ আছে তার কি রিস্ক টেকিং ক্যাপাসিটি তত বেশি। ওয়েলথটা আবার একটা ফ্যাক্টর যেটা রিলেটিভ টু লায়াবিলিটি, লায়াবিলিটির থেকে যদি আপনার ওয়েলথটা অনেক বেশি থাকে, তাহলে আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটি বেশি, আর ওয়েলথ কম থাকলে, লায়াবিলিটি বেশি থাকলে রিস্ক টেকিং ক্যাপাসিটি বা এবিলিটি উইল বি লেস। Willingness to take risk or risk attitude is more subjective factor based on client psychology, perhaps also his or her current circumstances. Usually আপনার যারা হচ্ছে বিজনেস করে এবং সেলফ, ধরেন সোল বিজনেস, বা হচ্ছে গিয়ে এমন বিজনেস যেটা হচ্ছে সে নিজে দাঁড় করাইছে, সেই তাদের রিস্ক টেকিং ক্যাপাসিটিটা, উইলিংনেসটা অনেক বেশি থাকে। আবার দেখবেন যারা হচ্ছে নর্মালি জব করে, কমফোর্টেবল জব করে, তাদের আবার রিস্ক টেকিং
ক্যাপাসিটি থাকলেও উইলিংনেসটা নর্মালি কম থাকে। আচ্ছা, এখন যাদের হচ্ছে গিয়ে বিলো অ্যাভারেজ উইলিংনেস আছে রিস্ক টেকিং এর আর বিলো অ্যাভারেজ এবিলিটি আছে, তাদেরকে আমরা যে ক্যাটাগরিতে ফেলি সেটাকে বলা হচ্ছে বিলো অ্যাভারেজ রিস্ক টলারেন্স। যদি এমন হয় এবিলিটি হচ্ছে অ্যাবাভ অ্যাভারেজ কিন্তু উইলিংনেস বিলো অ্যাভারেজ, তা সেই ক্ষেত্রে আমাদের একটা রেজুলেশন দরকার হয়, আলোচনার সাপেক্ষে আসলে আমরা কোন স্ট্র্যাটেজিতে যাব সেটা ঠিক করতে হবে। আবার যদি এমন হয় এবিলিটি বিলো কিন্তু উইলিংনেস খুব বেশি, সেক্ষেত্রেও আসলে একটা রেজুলেশন দরকার। আর যদি দুইটাই অ্যাবাভ এভারেজ হয় সেই ক্ষেত্রে তো আসলে রিস্ক টলারেন্স অনেক হাই, এবং সেই ক্ষেত্রে উই ক্যান ইনভেস্ট ইন রিস্কি অ্যাসেট বা আমরা রিস্কি স্ট্র্যাটেজিতে যেতে পারি। Describe the investment constraints of liquidity, time horizon, tax concern, legal and regulatory factors, and unique circumstances and their implications for choice of portfolio asset. সো পোর্টফোলিও অ্যাসেট চয়েস করার ক্ষেত্রে আপনার যে কনস্ট্রেইন গুলো আছে, যেমন লিকুইডিটি, টাইম হরাইজন, ট্যাক্স, লিগাল, রেগুলেটরি, ইউনিক সার্কামস্টেন্স, এগুলোর আসলে কি ইমপ্লিকেশন। তো প্রথমে আসি আমরা ইনভেস্টমেন্ট কনস্ট্রেইনের মধ্যে লিকুইডিটি। লাইকলি রিকোয়ারমেন্টস আর টু উইথড্র ফান্ড। লিকুইডিটি যদি বেশি প্রয়োজন হয়, যে ফান্ড হয়তো বা যে কোনো সময় লাগতে পারে, এই ধরনের যদি সিচুয়েশন হয়, তাহলে কি হয়, আমাদের পোর্টফোলিও চয়েস হবে হচ্ছে গিয়ে লো রিস্ক পোর্টফোলিও। কেন? কারণ হচ্ছে গিয়ে রিস্কি পোর্টফোলিওতে হয়তো বা আপনার হঠাৎ করে যে কোনো সময় আপনার পোর্টফোলিও রিটার্নটা অনেক কমে যেতে পারে বা নেগেটিভও হতে পারে, দেন হয়তো আবার এটা ব্যাকআপ করলো। তো ব্যাকআপ করলেও এটা আপনার দেখা দেখা যায় যে সেক্ষেত্রে রিস্ক থেকে যায়। আপনার হয়তো ফান্ডটা এমন সময় দরকার যখন হচ্ছে গিয়ে আপনার রিটার্নটা, এটা হয়তো এমন সময় দরকার যখন হচ্ছে আপনার রিটার্নটা অবস্থা হচ্ছে গিয়ে নেগেটিভ। তো তখন আপনি লিকুইডেট করতে গেলে বড় রকমের লস হইতে পারে। টাইম হরাইজন যদি এমন হয় যে টাইম হরাইজন বা ইনভেস্টমেন্টের জন্য তার হাতে অনেক সময় আছে, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা একটু রিস্কি ইনভেস্টমেন্ট করতে পারি। বাট টাইম হরাইজন যদি কম হয়, তা সেই ক্ষেত্রে আমরা কোন ইনভেস্টমেন্ট করব, যেগুলো হচ্ছে একটু সেফ, ইজিলি লিকুইডেট করা যায়, তারপর হচ্ছে রিস্কটা কম। ট্যাক্স কনসার্ন, ওয়েদার দ্য অ্যাকাউন্ট ইজ ট্যাক্সেবল, ট্যাক্স এক্সেম্পট অর ট্যাক্স ডিফার্ড। যদি যে অ্যাকাউন্টটা ইউজ করা হচ্ছে সেটা যদি ট্যাক্সেবল হয়, তাহলে আমরা একটু প্রেফার করতে পারি লাইক রিয়েল এস্টেট টাইপ অফ ইনভেস্টমেন্ট, যেখানে হচ্ছে আপনার কি হবে যে রেগুলার আপনার রিয়েলাইজড গেইন হবে না। রিয়েলাইজড গেইন যদি রেগুলার না হয় তাহলে কি হবে, ট্যাক্সকে আমরা ডিলে করতে পারবো। তারপর ট্যাক্স এক্সেম্পশন, যদি ট্যাক্স এক্সেম্পটেড হয় সেক্ষেত্রে আমরা মোরলেস যেটা প্রফিট গুলাকে আর্লি আমরা হয়তো বা রিয়েলাইজ করার চিন্তা করব। ট্যাক্স ডেফার্ড হইলে হয়তো বা আমরা ডিফারেন্ট, অর্থাৎ ট্যাক্সটা আমার কখন পে করতে হবে বা আদৌ পে করতে হবে কিনা এটার উপরে বেস করে আমরা আমাদের পোর্টফোলিও বা ইনভেস্টমেন্টকে সাজাইতে পারি। লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্যাক্টরস লাইক এনি লিগাল কনস্ট্রেন্ট, লিগাল সাইড থেকে যদি কোনো ধরনের কনস্ট্রেন্ট থাকে সেটা আমাদেরকে কনসিডার করতে হয়। ইউনিক সার্কামস্টেন্সেস, এনি আদার কনস্ট্রেন্ট লাইক এমন হইতে পারে যে আপনার যেখানে হচ্ছে এনভায়রনমেন্টের জন্য খারাপ, এই ধরনের কোনো কোম্পানিতে হয়তো ইনভেস্টমেন্ট করতে চায় না ইনভেস্টর, এই ধরনের কনস্ট্রেন্ট থাকতে পারে। সো এগুলো কি, এগুলো হচ্ছে ডিফারেন্ট কনস্ট্রেন্টস যেটা আমরা ইনভেস্টমেন্ট করার সময় we need to consider. Next, let us explain the specification of asset classes in relation to asset allocation. Asset class. So an asset class is a category of assets that have similar characteristics, attributes, and risk return relationship. Similar টাইপের যেগুলো, যেমন ধরেন আপনার ডেব্ট হইতে পারে, ইকুইটি হইতে পারে, they have some similar characteristics, ওগুলোকে কি বলি আমরা, অ্যাসেট ক্লাস। Strategic asset allocation is the set of exposure to IPS permissible asset classes that is expected to achieve clients' long-term objective given the client's risk profile and investment constraint. SA
AA is a means of providing investor with exposure to systematic risk of asset classes in proportion to that meet the risk return objective. এই স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশনটা আমরা আইপিএস এর ফর্মুলেট করার সময় করে থাকি। এই এসএ এর মধ্যে আমরা কিভাবে আমরা অ্যাসেট অ্যালোকেশনটা ডিটারমাইন করি বেসড অন যে রিস্ক এবং রিটার্ন অবজেক্টিভ, ক্লায়েন্টের আসলে রিস্কের টলারেন্সটা কতটুকু সেটার উপরে বেস করে আমরা এসএ টা তৈরি করে থাকি। এবং এইখানে আপনার যার হচ্ছে রিস্ক টেকিং ক্যাপাসিটি বেশি সে হচ্ছে মোর সিস্টেমেটিক রিস্ক নিয়ে থাকে, আর যার হচ্ছে রিস্ক টেকিং ক্যাপাসিটি কম সে কম সিস্টেমেটিক রিস্ক নিবে। তো আমরা আগে চ্যাপ্টারগুলোতে আমরা পড়ার সময় একটা জিনিস দেখেছি, সেটা কি উই ক্যান এক্সপেক্ট রিটার্ন ফর সিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্ক যদি আমরা নেই তাহলে কি হবে, সেটার কারণে সিস্টেমেটিক রিস্কটা কি বেটা, তাই তো, বেটা বেটা যদি বেশি হয়, সিস্টেমেটিক রিস্ক বেশি হলে উই ক্যান এক্সপেক্ট হায়ার রিটার্ন, বাট আনসিস্টেমেটিক রিস্কের কারণে আমরা হায়ার রিটার্ন এক্সপেক্ট করতে পারি না। তাহলে এই বেটাটা বেশি বেটা সম্পূর্ণ অ্যাসেটে কে ইনভেস্ট করবে, যার রিস্ক টেকিং ক্যাপাসিটি হায়ার, আর যার রিস্ক টেকিং ক্যাপাসিটি কম বা রিস্ক টলারেন্সটা কম সে হচ্ছে কি লো বেটা সিকিউরিটিজে ইনভেস্ট করবে। Next is describe the principles of portfolio construction and role of asset allocation in relation to IPS. So asset allocation আপনার IPS in relation to IPS portfolio construction এবং আপনার asset allocation এর রোলটা কি? The risk return correlation, রিস্কটা কি এখানে বেটা হইতে পারে অথবা হইতে পারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দিয়ে আমরা কি মেজার করি হচ্ছে কি ওভারঅল রিস্ক, আর বেটা দিয়ে আমরা ডিটারমাইন করি হচ্ছে সিস্টেমেটিক রিস্ক। রিটার্ন অ্যান্ড কোরিলেশন রোল of asset classes to construct efficient frontier. তো আমরা প্রথমে কি করব, একটা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার বানাবো। এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার কিভাবে বানাই আমরা, এইভাবে আমরা দেখছিলাম, দেখার পরে এখানে হচ্ছে গ্লোবাল মিনিমাম, এটা কি মিনিমাম ভেরিয়েন্স ফ্রন্টিয়ার, এটাকে আমরা এই যে পুরোটাকে আমরা বলি মিনিমাম ভেরিয়েন্স ফ্রন্টিয়ার, আর এই যে পয়েন্টটা এটা কি গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স ফ্রন্টিয়ার। গ্লোবাল মিনিমাম ভেরিয়েন্স ফ্রন্টিয়ারের যে উপরের অংশটুকু এটাকে বলি আমরা ইফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, ঠিক আছে। সো রিস্ক বলতে এখানে মোস্টলি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। efficient frontier, then কি করব, use objective and constraint from IPS to select the optimal portfolio. Strategic asset allocation থেকে আমরা একটা অপটিমাল পোর্টফোলিও সিলেক্ট করব। ধরেন আমাদের অপটিমাল পোর্টফোলিও এখানে আসলে মেইনলি এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের সাথে আমরা হচ্ছে রিস্ক ফ্রিটাকে অ্যাড করব। অ্যাড করে দেন হচ্ছে আমরা কি করব, আমরা দেখব হচ্ছে গিয়ে যে ইউটিলিটি কার্ভ, ধরেন ইউটিলিটি কার্ভ হচ্ছে ইন্ডিভিজুয়ালের এখানে, তো ইন্ডিভিজুয়ালের ইউটিলিটি কার্ভটা এখানে, তাহলে এইখানে যে পোর্টফোলিওটা হবে সেইটা, ঠিক আছে। এখানে কি আছে, রিস্ক ফ্রি অ্যাসেটও আছে, রিস্কি অ্যাসেটও আছে। এই যে পোর্টফোলিওটা, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে রিস্কি পোর্টফোলিও, ধরেন এটা এ, আর এর সাথে রিস্ক ফ্রি আরএফ, এর সাথে পোর্টফোলিও এর সাথে আমরা আরএফ কে অ্যাড করলাম সার্টেন প্রপোর্শনে, মনে করেন এটা হচ্ছে সামথিং পার্সেন্টেজ, এক্স পার্সেন্টেজ হচ্ছে এ আর ওয়াই পার্সেন্টেজ বি, মিলায়ে আপনার কি হলো, আমরা হচ্ছে এই পোর্টফোলিওটা তৈরি করলাম। এই পোর্টফোলিওটা ধরেন এটা হচ্ছে আপনার পোর্টফোলিও ও পোর্টফোলিওটা আমরা তৈরি করতেছি। এতে কি হচ্ছে, আমাদের ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন হচ্ছে ক্লায়েন্টের।
টেকনিক্যাল অ্যাসেট অ্যালোকেশন, ডেভিয়েশন ফ্রম দ্য স্ট্র্যাটেজিক। ধরেন স্ট্র্যাটেজিক হয়েছে এইটা, কিন্তু আমরা ডিফারেন্ট সার্কামস্টেন্সেস এর উপরে বেস করে মাঝে মাঝে আমরা আমাদের অ্যাসেট অ্যালোকেশনটা চেঞ্জ করতে পারি। অর্থাৎ স্ট্র্যাটেজিক থেকে আমরা যদি টেম্পোরারি বেসিসে আমাদের অ্যালোকেশনটা চেঞ্জ করি, সেটাকে আমরা কি বলি? টেকনিক্যাল অ্যাসেট অ্যালোকেশন অ্যান্ড সিকিউরিটি সিলেকশন অ্যাজ পারমিটেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। এখন আমাদের ওই যে ইনভেস্টমেন্ট আইপিএস এর মধ্যে, এটা তো আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন অনুযায়ী আমরা এটা সিলেক্ট করলাম, ওকে ফাইন, বাট এস এর বাহিরে যে আমরা যাইতে পারবো না তা কিন্তু না। আমরা ইফ আওয়ার আইপিএস পারমিট করে, আমাদের আইপিএস যদি পারমিট করে, তাহলে মাঝে মাঝে আমরা এটা থেকে ডেভিয়েট করতে পারবো। ঠিক আছে, ডেভিয়েট কোথায় করবো? আমরা হয়তো এখানে চলে গেলাম, এখানে চলে গেলাম, ঠিক আছে, বা এইখানে চলে গেলাম, ডিফারেন্ট একটা জায়গায় চলে গেলাম। কেন? যে ওই সময়ের মার্কেটের সিচুয়েশনের কারণে ওইটা হয়তো পোর্টফোলিও ম্যানেজার মনে করতেছে উইল রিটার্ন, যে ইন দ্য শর্ট রান এটা একটা ভালো রিটার্ন দিতে পারে। এটাকে হচ্ছে টেকনিক্যাল অ্যাসেট অ্যালোকেশন বলা হয়। বাট টেকনিক্যাল অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে সবসময় একটা শর্ট টার্ম, যে কিছুদিন পরে ওটা আবার হয়তো ওটা রিকভার করে ফেলবে, যে ওটা হয়তো চেঞ্জ করে পরে স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশনের ইন লাইন উইথ স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশনে চলে আসবে। রিস্ক বাজেটিং অ্যালোকেটস পারমিটেড রিস্ক টু স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন, টেকনিক্যাল অ্যালোকেশন অ্যান্ড সিকিউরিটি সিলেকশন। সো আরেকটা হচ্ছে কি, আমরা রিস্ক বাজেটিং করতে পারি। আইপিএস এর মধ্যে একটা রিস্কের একটা বাজেট থাকবে, ওই বাজেটের মধ্যে পারমিটেড রিস্ক দেয়া থাকবে, যে যেটা হচ্ছে আমরা অ্যাসেট অ্যালোকেশন, টেকনিক্যাল অ্যালোকেশন এবং সিকিউরিটি সিলেকশনে আমরা ইউজ করতে পারি। সো আমাদের হয়তো স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশনে বাজেটের থেকে রিস্কটা একটু কম আছে, তো টেকনিক্যাল কারণে আমরা রিস্কটা কখনো একটু বেশিও নিতে পারি বা একটু কমও নিতে পারি। লং টার্ম মার্কেট, ক্যাপিটাল মার্কেট এক্সপেকটেশন এবং আইপিএস, অর্থাৎ মার্কেট এক্সপেকটেশন এবং আইপিএস এই দুইটাকে কম্বাইন করে যেটা হয়েছে অপটিমাইজেশন এন্ড সিমুলেশন। অপটিমাইজড একটা, এই দুইটাকে অপটিমাইজেশন সিমুলেশন করে আমরা নর্মালি কি করি, একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট অ্যালোকেশন ডিটারমাইন করি। এন্ড দেন অলসো আইপিএস এ আমরা এটাও রাখি যে টেকনিক্যাল অ্যাসেট অ্যালোকেশন অর্থাৎ টেম্পোরারি বেসিসে কোনো ধরনের ডেভিয়েশন এখানে আসলে অ্যালাউড কিনা। Next, let's describe how environmental social governance considerations may be integrated into portfolio planning and construction. Portfolio planning এর ক্ষেত্রে আমরা ইএসজি কে কিভাবে আসলে কনসিডার করব। Clients may have personal objection to certain products or practices which could lead to exclusion of certain companies, countries, types of securities from the investable universe as well as clients' benchmark. Such considerations are often referred to as ESG, environmental, social and governance. যে আমাদের ক্লায়েন্টের, ইনভেস্টরের হয়তো পার্সোনাল কিছু পলিসি থাকতে পারে, ঠিক আছে, বা চয়েস থাকতে পারে। সেটা কি, ওই যে টোবাকোতে ইনভেস্ট করব না, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর তেল গ্যাসে ইনভেস্ট করব না, এই ধরনের কিছু পার্সোনাল বিষয় এখানে থাকতে পারে। সেটাই হচ্ছে আপনার ইএসজি কনসিডারেশন। ESG considerations may be integrated into portfolio planning and construction process. Such considerations can be difficult even the ESG data is often not given that ESG data is often not required to be disclosed by companies. ESG implementation approaches require a set of instruction for investment managers with regard to the selection of securities, the exercise of shareholder rights and the selection of ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস। কি হয় আসলে, আপনার যে ইনভেস্টর হয়তো বলে যে ধরেন আপনার দুইটা ইনভেস্টমেন্ট স্কোপ আছে, একটা হচ্ছে আপনি টোবাকোর শেয়ার কিনবেন, এখানে আপনার রিস্ক হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা রিস্ক হচ্ছে সে 5%, রিটার্ন হচ্ছে সে 10%। আরেকটা ধরেন আপনি একটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এরকম একটা ধরেন আপনি সোলার পাওয়ার কোম্পানির একটা শেয়ার কিনবেন, সেখানেও ধরেন আপনার রিস্ক হচ্ছে 5%, রিটার্ন হচ্ছে 10%।
অ্যাজ এ রেসপন্সিবল পার্সন আপনি আসলে কোনটা প্রেফার করবেন? স্বাভাবিকভাবে দুইটা যদি সেম হয় আপনি প্রেফার করবেন কি সোলার পাওয়ার। এইটাই যে আপনার ইনভেস্টররা নাওএডেজ এই ব্যাপারে অনেক বেশি কনসার্ন। তারা বলতেছে যে ওকে আমি টোবাকোতে হয়তো বা ইনভেস্ট করবো, সেক্ষেত্রে আমাকে 2% রিটার্ন বেশি হইতে হবে। যদি আমার 2% এখানে বেশি পাই তাহলে আমি হয়তো করলেও করতে পারি। আবার অনেক ক্ষেত্রে তারা বলে যে না আমি টোটালি এমন ইনভেস্টমেন্ট করব না যেটা হচ্ছে আমার সোসাইটি, এনভায়রনমেন্ট এগুলোর জন্য খারাপ, এই ধরনের কোনো কোম্পানিতে আমি ইনভেস্ট করব না। সো এইগুলা আমরা ইনভেস্টমেন্ট ম্যানেজার বা পোর্টফোলিও ম্যানেজার হিসেবে এগুলাকে এখন আমাদের কনসিডার করতে হবে। তো ব্রডলি আপনার এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো কি থাকে বা সোশ্যাল ইস্যু গুলো বা গভর্নেন্স ইস্যু গুলো কি থাকে সেগুলো আমরা একটু দেখি। যে এনভায়রনমেন্টাল ইস্যুস এর মধ্যে থাকে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, কার্বন ইমিশন, এয়ার অর ওয়াটার পলিউশন, বায়োডাইভার্সিটি, ডিফরেস্টেশন, এনার্জি এফিসিয়েন্সি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়াটার স্কারসিটি, এগুলো কি এনভায়রনমেন্টের সাথে সম্পর্কযুক্ত। সোসাইটির সাথে সম্পর্কযুক্ত কাস্টমার স্যাটিসফ্যাকশন, ডাটা প্রোটেকশন এন্ড প্রাইভেসি, জেন্ডার ডাইভার্সিটি, এমপ্লয়ি এনগেজমেন্ট, কমিউনিটি রিলেশন, হিউম্যান রাইটস, লেবার স্ট্যান্ডার্ড। আরো আছে বাট এগুলো হচ্ছে ব্রডলি। গভর্নেন্স এর সাথে আছে কি বোর্ড কম্পোজিশন, অডিট কমিটি স্ট্রাকচার, ব্রাইভারি, করাপশন, এক্সিকিউটিভ কম্পেনসেশন, লবিং, পলিটিক্যাল কন্ট্রিবিউশন, হুইসেল ব্লোয়ার স্কিম, এগুলো হচ্ছে গভর্নেন্স ইস্যু। তো আমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আমরা এখন যেটা করব যে আরেকটা চ্যাপ্টার আমরা আজকে কভার করব।